সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা দীর্ঘমেয়াদী ঋণের ব্যয় নির্ণয় শিখেছিলাম। তার মধ্যে একটি অংশ অর্থাৎ অপরিশোধযোগ্য ঋণ মূলধন ব্যয় নির্ণয়ের যে পদ্ধতি সেটা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখেছিলাম। আজকে আমরা দীর্ঘমেয়াদী ঋণের ব্যয়ের যে পরিশোধিত অংশ অর্থাৎ ঋণপত্র বা ঋণ যদি পরিশোধিত হয়, অর্থাৎ যেখানে সময় দেয়া থাকবে, বছর দেয়া থাকবে, সেই ধরনের ঋণপত্রের ব্যয় নির্ণয়ের পদ্ধতি আমরা আজকে আলোচনা করব। আমরা জানি যে অপরিশোধযোগ্য কর পরবর্তী ঋণ মূলধন ব্যয়ের নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সূত্রটি গত ক্লাসে প্রয়োগ করেছিলাম সেটি ছিল কেডি ইকুয়াল টু আই ইন্টু 1 - t ডিভাইডেড বাই এনএসভি। আজকে আমরা যেটা দেখব, কেডির মান নির্ণয় করতে হলে যদি সেটা পরিশোধযোগ্য হয় অর্থাৎ সময় দেয়া থাকলে সেই সূত্রটি আমরা দেখব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেই সূত্রটি আমি দিয়েছি। সেই সূত্রটি হচ্ছে কেডি ইকুয়াল টু আই ইন্টু 1 - t প্লাস এমভি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই এন হোল ডিভাইডেড বাই এমভি প্লাস এনএসভি ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এই সূত্রটি প্রয়োগ করে আমরা উদাহরণ 4-এর মাধ্যমে, যে বইটি আমরা রেফারেন্স হিসেবে উল্লেখ করেছি খালেকুজ্জামানের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং প্রথম পত্র, সেই বইয়ের উদাহরণ 4-এর এলপি কোম্পানির যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটির গাণিতিক সমস্যা সমাধানের মধ্য দিয়ে আমরা পরিশোধযোগ্য ঋণ মূলধন ব্যয়ের সূত্রটি প্রয়োগ করব। শিক্ষার্থীরা, প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি উদাহরণ 4-এ এলপি কোম্পানি 10 বছর মেয়াদী বন্ড 1100 টাকা ইস্যু করেছে, যার লিখিত মূল্য 1000 টাকা এবং কুপন রেট বার্ষিক 10%। সুদ বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয়। প্রতিটি বন্ডের ইস্যু বাবদ খরচ 20 টাকা এবং কর হার 30%। কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় কত? উদাহরণ 4-এর এলপি কোম্পানির পরিশোধযোগ্য ঋণ মূলধনের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি কেডি ইকুয়াল টু ইন্টু 1 - t প্লাস এমভি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই এন হোল ডিভাইডেড বাই এমভি প্লাস এনএসভি ডিভাইডেড বাই 2 ইন্টু 100। আমরা এখানে দেখতে পাচ্ছি যেসব তথ্য আমাদের দেয়া আছে তার মধ্যে আয় অর্থাৎ সুদের হার বা কুপন রেটের হার দেয়া আছে 10%, এন দেয়া আছে 10 বছর। আমরা আরও দেখতে পাচ্ছি এখানে এমভি অর্থাৎ লিখিত মূল্য দেয়া আছে 1000 টাকা, এসভি অর্থাৎ ইস্যু মূল্য বা বিক্রয় মূল্য দেয়া আছে 1100 টাকা। আমাদের এখানে বের করতে হবে প্রথমত বড় আয় অর্থাৎ সুদের পরিমাণ বের করতে হবে। সেটা হচ্ছে লিখিত মূল্যের সাথে যে কুপন রেট দেয় সেটা গুণ করতে হবে, অর্থাৎ 100 টাকা আমরা পাই। আমাদের এখানে বের করতে হবে এনএসভি। আমরা জানি এনএসভি সমান হচ্ছে এসভি মাইনাস এফসি, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে যতগুলো খরচ আছে সেগুলো বিয়োগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রতিটি বন্ডের ইস্যু খরচ বাবদ 20 টাকা দেওয়া আছে, সুতরাং 1100 বিয়োগ 20 সমান 1080 টাকা। আরও দেওয়া আছে এখানে যে টি ইকুয়াল টু 30%, আর দেওয়া আছে আর কোনো তথ্য এখানে দরকার নেই আমাদের, আমরা সরাসরি অঙ্কে গিয়ে মানগুলো বসিয়ে দেব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মান আমরা বের করে নিয়েছি। সেই মানগুলো অনুসারে আমরা প্রত্যেকটা মান আমরা এখন বসাবো। প্রথমত হচ্ছে আমরা আয়ের মান পেয়েছি 100 টাকা, টি হচ্ছে 0.3 অর্থাৎ 30%, প্লাস এমবি পেয়েছি আমরা, লিখিত মূল্য দেওয়া আছে 1000 টাকা, এনএসবি আমরা বের করেছি 1080 টাকা, ডিভাইডেড বাই এন পেয়েছি আমরা 10 বছর। আর নিচে হচ্ছে কি, এমবি হচ্ছে 1000 টাকা প্লাস এনএসবি পেয়েছি 1080 ডিভাইডেড বাই 2। আমরা যদি গুণ বিয়োগ যোগ ভাগ করি ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে আমরা দেখতে পাই 1000 ইন্টু 1 - 0.3 গুণ করলে হয় হচ্ছে 70, আর 1000 বিয়োগ 1080 করলে মাইনাস বের হয়, -80 বের হয়। তো -80কে 10 দিয়ে ভাগ করলে -8 ডিভাইডেড বাই হচ্ছে এখানে 1000 যোগ 1080, তার মানে হচ্ছে 2080 ডিভাইডেড বাই 2 ইন্টু 100, অর্থাৎ 70 থেকে 8 গেলে কত পাই আমরা পাই 62, আর 1040 ইন্টু 100 আমরা ক্যালকুলেটর ব্যবহার করলে পাবো 5.96%।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা উদাহরণ 5 যদি আমরা দেখি তাহলে একই অঙ্ক আনোয়ার এবং সাত্তার গ্রুপের এখানে আমরা অধিহার এবং অবহারের মাধ্যমে পরিশোধযোগ্য ঋণ মূলধন ব্যয়ের কথা বলা হয়েছে, যেখানে আমরা গত অঙ্কে অধিহার এবং অবহার কীভাবে নির্ণয় করতে সেটা দেখেছিলাম। সুতরাং এটা নিজেরা প্র্যাকটিস করলে আমরা আশা করি পারবো। তার সাথে কর্মপত্র 1, সেখানেও আমরা দুটি অঙ্ক দেখতে পাই যেখানে অধিহার অবহারের কথা বলা আছে। গত অঙ্কের মতো গত ক্লাসের ইনস্ট্রাকশন ফলো করে আমরা আশা করছি যে অধিহার অবহারের অঙ্কগুলো আমরা করতে পারবো। দ্বিতীয়ত আমরা আজকে যেই টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অগ্রাধিকার শেয়ারের ব্যয়। আমরা অগ্রাধিকার শেয়ার বলতে যেটা বুঝি, যে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অগ্রাধিকার শেয়ার বলতে যে শেয়ারের মালিকগণকে, অর্থাৎ যে শেয়ারের শেয়ার হোল্ডারগণকে কোম্পানি অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি আগেই শেয়ারের লভ্যাংশ প্রদান করতে বাধ্য থাকে, তাকে অগ্রাধিকার শেয়ার বলে। সেই শেয়ারের লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট শতাংশ হার অর্থাৎ পার্সেন্টেজ দেওয়া থাকে। সেই পার্সেন্টেজ অনুযায়ী কোম্পানিকে অগ্রাধিকার শেয়ার হোল্ডারের কাছে তাদের লভ্যাংশ হস্তান্তর করতে হয়। আজকে আমরা অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ের পদ্ধতি শিখব। অগ্রাধিকার শেয়ার নির্ণয়ের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমরা দুটি সূত্র আমরা দেখতে পাই। প্রথমত হচ্ছে যদি অগ্রাধিকার শেয়ারটি চিরস্থায়ী বা অপরিশোধযোগ্য হয়, আর যদি পরিশোধযোগ্য বা পরিশোধযোগ্য হয় সেক্ষেত্রে আমরা এক ধরনের সূত্র ব্যবহার করব। অর্থাৎ অপরিশোধযোগ্য হলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ের একটি সূত্র, আর পরিশোধযোগ্য হলো অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ের অন্য একটি সূত্র। প্রথমে আমরা দেখব যে অগ্রাধিকার শেয়ার যদি অপরিশোধযোগ্য বা চিরস্থায়ী হয়, অর্থাৎ যদি প্রশ্নপত্রে সময় উল্লেখ না থাকে, এর মান দেয়া না থাকে, সেক্ষেত্রে অগ্রাধিকার শেয়ারের ব্যয় কী হবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় হচ্ছে কেপি ইকুয়াল টু ডিপি ডিভাইডেড বাই এনএসভি ইন্টু 100। এখানে ডিপি মানে প্রত্যাশিত লভ্যাংশ অর্থাৎ ডিভিডেন্ড অফ প্রেফার্ড স্টক, আর এনএসভি মানে আমরা জানি, সবাই আগে পড়েছি যে নেট সেলস ভ্যালু অর্থাৎ নেট বিক্রয় মূল্য, যেখানে বিক্রয় মূল্য থেকে অন্যান্য উত্তোলন খরচ বা অন্যান্য খরচগুলো বিয়োগ করতে হয়। দ্বিতীয়ত যদি পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার হয় সেক্ষেত্রে সূত্র হবে কেপি ইকুয়াল টু ডিপি প্লাস এমভি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই এন হোল ডিভাইডেড বাই এমভি প্লাস এনএসভি ডিভাইডেড বাই 2 ইন্টু 100। আমরা যে সূত্রটা আগে ঋণ মূলধন ব্যয়ের ক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে করেছি, সেম সূত্র, শুধু পার্থক্য হচ্ছে ঋণ মূলধন ব্যয়ের ক্ষেত্রে আই ইন্টু 1 - টি ছিল, অর্থাৎ ইন্টারেস্টের কথা অর্থাৎ সুদের কথা বলা ছিল, আর এখানে সুদের কথা না বলে যেহেতু অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে মূলধন ব্যয় হচ্ছে লভ্যাংশ, সেহেতু ডিপি দেয়া আছে। আমরা বইয়ের উদাহরণ 7 এবং 8 করার মধ্য দিয়ে আমরা অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয়টি দেখব। উদাহরণ 7 করার মধ্য দিয়ে আমরা দেখব অপরিশোধযোগ্য বা চিরস্থায়ী অগ্রাধিকার ব্যয় কীভাবে নির্ণয় করা হয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয় কীভাবে নির্ণয় করা হয়। আর আমরা উদাহরণ 8-এর মাধ্যমে দেখব যে পরিশোধযোগ্য অর্থাৎ সময় উল্লেখ থাকবে এরকম অগ্রাধিকার শেয়ারের ব্যয় কীভাবে নির্ণয় করতে হয়। তো আমরা সরাসরি গাণিতিক সমস্যায় চলে যাব। আমরা উদাহরণ 7-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, প্রশ্নের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি, সবাই আশা করি সামনে বই খাতা রেখেছেন। অহনা ও মোহনা লিমিটেড 1000 টাকা লিখিত মূল্যে এবং 15% হারে অগ্রাধিকার শেয়ার বাজারে বিক্রি করে। এটা অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। প্রতিটি শেয়ারের বিক্রয় খরচ 5% এবং ওই শেয়ারের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি দুটি শর্ত আমাদের দিয়েছে। একটা হচ্ছে লিখিত মূল্যে বিক্রয় হয়, দ্বিতীয়ত হচ্ছে 10% বার্তায় বিক্রয় হয়। আমরা গাণিতিক সমস্যার সমাধানের মধ্য দিয়ে এই দুটি দেখব। আমরা যদি অঙ্কে দেখি তাহলে আমরা শর্ত 1 অনুসারে যদি লিখিত মূল্যে যদি অগ্রাধিকার শেয়ার বিক্রি হয় সেক্ষেত্রে কেপি ইকুয়াল টু ডিপি বাই এনএসভি ইন্টু 100। আমরা এই সূত্রটি জানি। এখানে বলা আছে যে ডিপি হচ্ছে 5% করে লভ্যাংশ দেয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ডিপি হচ্ছে এখানে দেয়া আছে যে প্রতিটি শেয়ারের লভ্যাংশের পরিমাণ দেয়া আছে হচ্ছে অহনা মোহনা লিমিটেডের 15% হারে লভ্যাংশ প্রদান করে। সুতরাং এখানে ডিপি বের করতে হলে আমাদেরকে বের করতে হবে ডিপি ইকুয়াল টু 1000 গুণ 15% অর্থাৎ 150 টাকা। আর এখানে এনএসভি অর্থাৎ নিট বিক্রয় মূল্য আমরা জানি এসভি বিয়োগ এফসি। এসভি দেয়া আছে এখানে, প্রতিটি বাজার মূল্য হচ্ছে বিক্রয় মূল্য দেয়া আছে হচ্ছে 1000 টাকা, যেখান থেকে আমাদের বিয়োগ করতে হবে যে এফসি এখানে দেয়া আছে প্রতিটি হচ্ছে বিক্রয় খরচের 5%। সুতরাং 1000 ইন্টু 5%
অর্থাৎ 1000 থেকে 50 টাকা বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 950 টাকা। আমরা যদি মান বসিয়ে দিই তাহলে পাবো ডিপি পেয়েছি আমরা 150, এখানে পেয়েছি 950 ইন্টু 100, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 12.63%। এখন আমরা করব যদি 10% বারটাই বিক্রি হয় সেক্ষেত্রে কী হবে। যদি 10% বারটাই বিক্রি হয় সেক্ষেত্রে সূত্র সেম, ডিপি বাই এনএসবি ইন্টু 100। আমরা এখানে ডিপির মান অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে আমরা জানি 1000 গুণ 15% দেয়া আছে 15% হারে, সুতরাং 150 টাকা। কিন্তু এনএসবি বের করতে হলে আমরা দেখতে পাচ্ছি এখানে 10% বারটাই বিক্রি হবে বলছে। তাহলে 10% বারটা মানে কত আমরা জানি। এসবি যদি বের করতে যাই তাহলে আমরা পাই 10% বারটা হচ্ছে 1000 থেকে 1000-এর 10% বারটা দিয়ে বিক্রি করছে, অর্থাৎ ছাড় দিয়ে বিক্রি করছে। তার মানে 1000 বিয়োগ 100 মানে 900 টাকা হচ্ছে এটার সাধারণ বিক্রয় মূল্য। তাহলে আমরা তো জানি আমাদের বের করতে হবে হচ্ছে এখানে এনএসবি সূত্র অনুসারে। এনএসবি সূত্র হচ্ছে কি আমরা জানি এসভি মাইনাস এফসি। আবার আমাদের এখানে বলা আছে এসবি হচ্ছে আমরা নির্ণয় করে পেয়েছি 900 টাকা, আর এফসি কি, এফসি বলেছিল বিক্রয় মূল্যের 5%, তার মানে 900-এর 5%। তাহলে যদি আমরা দেখি 900 বিয়োগ 45 টাকা, 900-এর 5% হচ্ছে 45 টাকা, সুতরাং 900 থেকে 45 গেলে 855 টাকা হচ্ছে এটার এনএসবি অর্থাৎ নিট বিক্রি মূল্য। আমরা যদি মান বসাই তাহলে আমরা পাই ডিপি পেয়েছি আমরা আগের মতোই 150, আর এখানে পেয়েছি আমরা 855 ইন্টু 100, যদি গুণ করে আমরা পাচ্ছি 17.54%। এবার আমরা যদি পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করি তাহলে আমরা জানি যে পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করার জন্য আমাদের উদাহরণ 8-এর দিকে যেতে হবে। উদাহরণ 8-এ বলা আছে একটি কোম্পানি 10 বছর মেয়াদী 12% অগ্রাধিকার শেয়ার ইস্যু করে। প্রতিটি শেয়ারের লিখিত মূল্য 1000 টাকা এবং বিক্রয় মূল্য 970 টাকা। ইস্যু বাবদ উত্তোলন ব্যয় 10 টাকা হলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো। আমরা উদাহরণ 8 করছি যেখানে পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় আমরা নির্ণয় করব। আমরা জানি যে পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করতে আমরা যে সূত্রটা আমরা পড়েছি সেটি হচ্ছে ডিপি প্লাস এমভি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই এন হোল ডিভাইডেড বাই এমভি প্লাস এনএসভি ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এখানে আমরা কী কী নির্ণয় করতে হয় আমাদের দেয়া আছে, এখানে আমাদের দেয়া আছে যে প্রতিটি লভ্যাংশের হার দেয়া আছে 12%, এন দেয়া আছে অর্থাৎ বছর দেয়া আছে 10 বছর। আমাদের বের করতে হবে এখানে এমভি। এমভি আমাদের দেয়া আছে হচ্ছে 1000 টাকা। এমভি আমাদের দেয়া আছে 1000 টাকা। আমাদের যে ডিপি বের করতে হয় অর্থাৎ লভ্যাংশ বের করতে হয় আমরা জানি 1000 টাকার সাথে কত পার্সেন্ট বলেছে 12% অগ্রাধিকার শেয়ার ইস্যু করে, তার মানে 12% গুণ করতে হবে 120 টাকা হচ্ছে আমাদের ডিপি। আর আমাদের এখানে বের করতে হবে এনএসভি। আমরা দেখতে পাচ্ছি এনএসভি মানে এসভি মাইনাস এফসি। আমাদের এখানে দেয়া আছে এসভি অর্থাৎ বিক্রয় মূল্য দেয়া আছে অলরেডি 970 টাকা, আর বলেছে উত্তোলন ব্যয় হচ্ছে 10 টাকা। পার্সেন্টেজ দেয়নি, বলেই দিয়েছে 10 টাকা, সুতরাং 970 থেকে 10 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই 960 টাকা আমার এনএসভি। তাহলে আমরা কেপি সমান বের করবো। তাহলে আমরা যদি প্রত্যেকটি মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা কেপির মান পেয়ে যাব। ডিপি পেয়েছি আমরা 120 টাকা, এমবি আমাদের দেয়া আছে 1000 টাকা, এনএসবি পেয়েছি আমরা 960 টাকা, আর এন মানে মেয়াদ পেয়েছি আমরা 10 বছর, প্রশ্নে দেয়া আছে। আর নিচে আমরা লিখব 1000 এমবি প্লাস 960 ডিভাইডেড বাই 2 ইন্টু 100। যদি আমরা এখানে যোগ বিয়োগ করে গুণ ভাগ করে আমরা দেখতে পাই যে 120 প্লাস 1000 মাইনাস 960 ডিভাইডেড বাই 10 ইকুয়ালটা আমরা বের করলে পাই যে 124 বের হয়। আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। আর নিচে 1000 যোগ 960 ডিভাইডেড বাই 2 যোগ করে ভাগ করলে আমরা পাই 980 ইন্টু 100। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এর মধ্যে আজকে ঋণ মূলধন ব্যয় নির্ণয় এবং অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় শিখলাম। আমাদের কাছে উদাহরণ 7 এবং 8, 9-এর পাশাপাশি আমাদের কর্মপত্র 2 আছে, সুতরাং আমরা এগুলো বাসায় অনুশীলনের মধ্য দিয়ে আমরা আশা করছি যে
অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় পর্যন্ত আমরা নিজেরাই সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে দেখা হবে নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।